গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব না, হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ, যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ ২। এবং সেই বাংলাদেশ ২ লড়াইতে একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। বাংলাদেশে আমার এই সোনার বাংলার সুশীল বুদ্ধিবেশ্যারা গত ৫৪ বছর এই জাতির সবচেয়ে ক্ষতিকর শত্রুকে বন্ধু আকারে আমাদের সামনে পরিচয় করিয়েছে এবং এতবার বলেছে যে পৃথিবীর ইতিহাসের সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানে যে শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয়, আজাদির লড়াইটা যে শত্রু সাপেক্ষে হয়। প্রত্যেক রাষ্ট্রের নাগরিককে তার সময়ের ঐতিহাসিক পরম্পরার জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুল্লভ, লেন্দুক দর্জিদেরকে যে পরিচয় করিয়ে দিতে হয়, জাতির যুবকদের সামনে ঘসিটি বেগম আর মীর জাফরদেরকে প্রতি প্রজন্মের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিতে হয়, আমাদের দেশের বুদ্ধিবেশ্যারা, গোলাম মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতির তরুণদের সামনে বন্ধু বেশে গত ৫৪টা বছর পেশ করেছে। এবং যেটা করবার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনাত ভাই বলে গেছে, এত পাইনলেস বোনলেস হয়েছে ক্ষমতার জন্য। ফকির মিসকিন বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। ওর নাম পরিচয় নাই, ওদের শিক্ষা দীক্ষা নাই। যারা শত্রু চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না, ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা। এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কিভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, বাংলাদেশ ৫ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। এই বক্তব্য খুব পরিষ্কার। যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নাই, যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না, যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল তত্ত্ব কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ, এটাই হচ্ছে বাংলাদেশ ২। এবং সেই বাংলাদেশ ২ লড়াইতে একটা দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না। আপনারা বারবার চেষ্টা করেছেন, হেফাজতের গণহত্যা হয়েছে, ১,৬৪,০০০ বুলেট মেরেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। বিরোধী দলের ১৫,০০০ নেতা কর্মীকে গুম খুন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পিলখানায় গণহত্যা করেছেন, আমার ৫৭ জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন। দিল্লির আধিপত্য টিকে থাকে নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। ১৬ বছর ধরে গোলাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পরিষ্কার বক্তব্য, বাংলাদেশের মাটির রং বোঝেন নাই, আজাদির রং চেনেন নাই। ওটা আওয়ামী লীগের পতাকার রং না, ওটা লাল সবুজের রং। ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে, আগামী দিনেও থাকবে।
অতএব শত্রুরা সাবধান, লক্ষ্য বুলেট প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে কানাচে আমার স্বাধীনতা আজাদির লড়াই চালিয়ে যাব। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়ায় মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমার তো মনে হচ্ছে যে এই ধরনের একটা আলোচনা সকাল থেকে আরম্ভ হলে ভালো হতো। এত সংক্ষিপ্ত সময়ে আসরের পরে 4:15 আরম্ভ হয়েছে, এখন 5:15, মানে মাগরিবের আযান হচ্ছে সম্ভবত বাইরে আর কি। সামনে আমি অনুরোধ জানাবো ডাকসুকে এই ধরনের আরও উদ্দীপনা এবং অসাধারণ আলোচক যারা আছেন তাদেরকে সামনে রেখে জাতীয় দিবসগুলোকে তারা এভাবে উদযাপন করবেন, বৈচিত্র্যপূর্ণভাবে সবাইকে সামনে রেখে। কথা আসলে অনেকগুলো এসে গেছে, আমি আর কথা বাড়াচ্ছি না। আরেকজন আলোচক আছেন, তারপরে সভাপতি নিজে বক্তব্য রাখবেন। নিঃসন্দেহে এটি একটি অসাধারণ উদ্যোগ, যে উদ্যোগে আমরা সবাই এখানে সমবেত হয়েছি জাতীয় প্রশ্নে, জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে। এই প্রশ্নটি 7 নভেম্বর এসেছিল, তার সমাধান আমরা পেয়েছি আলোচকদের মধ্য থেকে। এটা একটু অসাধারণ বিশ্লেষণ হতে পারে। আমি মনে করি যে বাংলাদেশ 7 নভেম্বর আমাদেরকে একটা জিনিস শিখিয়েছে যে দীর্ঘ স্বাধীনতা যুদ্ধের আগে শেখ মুজিবুর রহমান সাহেব তো হিরো ছিলেন, বাংলাদেশের স্থপতি, যিনি বারবার জেল খেটেছেন দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানবতার জন্যে, দেশবাসীর জন্যে। কিন্তু সেই মানুষটি 4.5 বছরের মাথায় বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়ে গেলেন। সবচেয়ে ঘৃণিত ব্যক্তি শুধু হলেন না, বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিকর প্রাণীও তিনি হলেন। আমার কাছে শেখ হাসিনার চেয়ে শেখ মুজিব আরও ভয়াবহ ক্ষতির কারণ। তিনি বাংলাদেশকে ধ্বংস করেছেন, স্বাধীনতাকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সংবিধানকে ধ্বংস করেছেন, সবগুলো রাজনৈতিক দলকে ধ্বংস করেছেন, তার দলকে তিনি ধ্বংস করেছেন। পরিণাম 75-এর মধ্যে 75 ঘটেছে গিয়ে, 2 বছরের মাথায় গিয়ে 77 এসছে, যেটা আজকের এই দিনটি হয়েছে গিয়ে। এখানে আরেকটি বৈচিত্র্য হয়েছে যে যিনি রাজনীতি এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিলেন, তিনি খলনায়ক হয়ে গেলেন। বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে একনায়ক শাসক তিনি হলেন। আবার দেশবাসীর কাছে আরেকজন ব্যক্তি যিনি রাজনীতি করেন নাই, ক্যান্টনমেন্টে ছিলেন, দেশের সেনাপ্রধান ছিলেন, তিনি এসে জনগণের নেতা হয়ে গেলেন। কারণ তিনি মানুষের ভাষা বুঝতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার কথা আজকে আমরা আলোচনা করছি, 7 নভেম্বর, যার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি বাংলাদেশের রাজনীতির একটি অসাধারণ বৈচিত্র্য, একটি অসাধারণ সৌন্দর্য। এটি আমাদেরকে 24 বুঝতে হলে এটাকে বুঝতে হবে। এই দেয়ালের লেখাগুলো আমাদেরকে বুঝতে হবে। এই দেয়ালের লেখা শেখ মুজিবুর রহমান বুঝতে পারেন নাই, কিন্তু জিয়াউর রহমান সাহেব বুঝতে পেরেছিলেন। জনগণের নেতা তিনি হতে পেরেছেন। রাজনীতি করেন নাই, কিন্তু অসাধারণ একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। তিনি তার সময়কে উপভোগ করেছেন, তিনি তার সময়কে নেতৃত্ব দিয়েছেন, তার কন্ট্রোলে তিনি নিয়েছেন। এটি অবশ্যই আজকে আমাদের ছাত্র এবং বুদ্ধিজীবী চিন্তাবিদ যারা আছেন তাদেরকে ভাবতে হবে গিয়ে। 24 আমাদেরকে সে কথাটাই আবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আজকের বাংলাদেশ কেন আবার এত বড় একটা অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হলো। শেখ হাসিনা গত 16 বছরে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেটাকে তিনি কুক্ষিগত করেননি। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ইত্যাদি ইত্যাদি, সিভিল প্রশাসন, সাংবাদিক, ব্যুরোক্রেসি, মিডিয়া হাউস, ব্যবসায়ী, কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে ছিল না। মনে হচ্ছিল অনন্তকাল এগুলো চলতেই থাকবে। না, জনগণের উত্থাল তরঙ্গে 75 যেভাবে, 77 যেভাবে হয়েছে, 24 আবার ফিরে এসেছে গিয়ে। এই দেয়ালের লেখাটা এখন রাজনীতিবিদদের পড়া উচিত। দীর্ঘ 9.5 থেকে 10 মাস, 15 ফেব্রুয়ারি থেকে আরম্ভ হয়ে অক্টোবর পর্যন্ত কিন্তু আমরা অনেকগুলো সংস্কারের প্রস্তাব করেছি। আমরা একটা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি। সামনে আমরা একটা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে চিন্তার বিষয় এগুলা। যদি আমরা আবারও স্বৈরশাসক ফেসিবাদকে আমরা ঠেকাতে চাই, এই ধরনের একদলীয় ব্যবস্থা বা এক ব্যক্তির শাসন, তাহলে অবশ্যই এই জন আকাঙ্ক্ষাকে আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে পূরণ করতে হবে। এইটি 7 নভেম্বরের চেতনা আমি মনে করি আবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে গিয়ে।
এখানে আমাদেরকে মৌলিক যে সংস্কারগুলো, কথাগুলো যদি এখানে আসছে, আমরা দায়িত্ব দিয়েছি আমাদের পক্ষ থেকে ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের এবং ডক্টর হামিদুর রহমান আজাদ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার জন্য, যেহেতু ঐক্যমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ জানিয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার জন্য। মৌলিক যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান হবেন না, এটা তো অন্যতম কারণ ছিল গত আমাদের 54 বছর এটি হয়েছে গিয়ে। এক ব্যক্তির হাতে যখন সব কিছু যায় তখন এই শেখ মুজিব আর শেখ হাসিনারা তৈরি হয়ে গিয়ে জাতি এটার দেখতে চায় না। এটার জন্য আমাদের মৌলিক সংস্কার 15টি সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এর মধ্যে এইটি একটা অন্যতম। এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় যে আজকের আমরা যারা এই দেশকে ভালোবাসি, যারা এই প্রচণ্ড আক্রমণের মুখে আলহামদুলিল্লাহ রক্ত দিয়েছে, আমাদের আবু সাঈদ মুগ্ধরা, এই শত শত মানুষ, হাজারো মানুষ আহত পঙ্গু হয়েছে, এদের প্রত্যাশা ছিল এটাই যে আর যাতে বাংলাদেশে এই ধরনের স্বৈরশাসক না হয়, আর যাতে ফেসিবাদটা ফিরে না আসে গিয়ে। এই জন্য এটার আইনি ভিত্তি সহ সামনে নির্বাচন আমাদেরকে করতে হবে। তাইলে আশা করা যায় যে এই সিস্টেম আমাদেরকে কমপক্ষে স্বৈরশাসক রুখবে গিয়ে। বাংলাদেশ 7 নভেম্বরকে স্মরণ করছে, বাংলাদেশ 24-এর 5 আগস্টকেও স্মরণে রাখবে, যে স্বৈরশাসকদের কবরের, তাদের কবর রচিত হয়, তাদের কফিনের সবচেয়ে বড় পেরেক ঠুকে দেওয়া হয়েছে, জনগণ পেট ঠুকে দিয়েছে, যে এইভাবে কুক্ষিগত করে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, ব্যাংক ব্যবস্থা, প্রশাসন, জুডিশিয়ারি সব কিছুকে কুক্ষিগত করে একটা সার্টেন টাইম হতো তাকে বেঁচে থাকতে পারেন, তিনি কিছু উপভোগ করেন, একটা সময় আসে তাকে তার চূড়ান্ত মূল্য দিতে হয়, যে চূড়ান্ত মূল্য শেখ হাসিনা দিয়েছেন। তিনি তার সব কিছু নিয়ে পালিয়ে গিয়েছেন। পৃথিবীর ইতিহাসের সব লজ্জাজনক পরাজয় তাদের হয়েছে গিয়ে। আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। আমরা আজকের যে সুন্দর চিত্র দেখেছি, ডাকসু যে আয়োজন করেছেন, আমরা এই ধরনের আয়োজন দেখতে চাই, যেখানে সব মতের, সব পথের, সব চিন্তার এখানে মিলন মেলা হবে কি। আমরা আমাদের কথা বলবো, আমরা আমাদের বক্তব্য পেশ করব, আমরা বিতর্ক করব দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ করার জন্য। আমরা সেই মানবিক বাংলাদেশ করার দিকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।